স্বাগত জানাচ্ছি খাতুন গসপের মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। রাজধানীর তেজগাঁ থেকে ভারী শিল্প সরিয়ে বাণিজ্যিক কাম আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে এবং এই লক্ষ্যে নকশা প্রণয়নের কাজ শুরু করেছে ইতিমধ্যেই গণপূর্ত বিভাগ। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই শীঘ্রই কাজ শুরু হবে, শেষ হবে 2021 সালের মধ্যে। আজ আমরা আলোচনা করব আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী এবং এনার্জি প্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তেজগাঁ শিল্প মালিক কল্যাণ সমিতির সদস্য নুরুল আক্তার। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী ও বাড়িধারা এলাকা পুরোপুরি আবাসিক হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে ফেলা হচ্ছে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা ব্যবসার সুযোগ পাবেন তেজগাঁয়ে। এই এলাকার ভারী শিল্প সরিয়ে বাণিজ্যিক কাম আবাসিক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেজগাঁর যে নীতিমালা প্রণয়ন হবে সেই নীতিমালার আলোকে, রাজকের সেই সিস্টেমের আলোকে সে অত্যাধুনিক বিল্ডিং করবে। সেটা হতে পারে কমার্শিয়াল, হতে পারে রেসিডেন্সিয়াল বা হালকা কোনো শিল্প, এই ধরনের হতে পারে। 510 একরের তেজগাঁয়ে প্লট রয়েছে 591টি, এর মধ্যে সরকারি 181টি আর বেসরকারি মালিকানায় আছে 410টি। এসব প্লটের মালিকানার পরিবর্তন হবে না। প্লট মালিকরা নিজ খরচে ভারী শিল্প অন্যত্র সরিয়ে নিয়ে বাণিজ্যিক কাম আবাসিক ভবন গড়ে তুলবেন। আরও থাকবে হোটেল, শপিং মল, ফিটনেস সেন্টার, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। কারণ গত কয়েক বৎসরে এই সমস্ত এলাকায় মানুষের বিকল্প কোনো ব্যবস্থা না থাকাতে আবাসিক এলাকাগুলোতে বিভিন্ন অফিস গড়ে ওঠে। ভবিষ্যতে তেজগাঁয় যখনই বাণিজ্যিক এলাকা হিসেবে রূপান্তর হবে তখন এই সমস্ত অফিসগুলোকে স্থানান্তর করা সম্ভব হবে। বেসরকারি বড় শিল্প কারখানার সাথে সাথে সরকারি মালিকানার খাদ্য গুদাম, টেলিগ্রাফ অফিস ও এফডিসি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। এখানে হাই রাইজ বিল্ডিং হবে, ফ্লোর ওয়াইজে থাকবে। হয়তো ব্রিজি প্রেস থাকলো, প্রিন্টিং প্রেস থাকলো, সিকিউরিটি প্রিন্টিং প্রেস থাকলো, সব কিছু মিলিয়ে একটা বিল্ডিংয়ের আওতায় আসতে পারে। তাহলে তো তখন আমাদের অন্যান্য বিল্ডিংয়ের জায়গাগুলো আছে সেগুলো খালি হবে, তখন সরকার নতুনভাবে চিন্তা করতে পারবে। গণপূর্ত বিভাগ বলছে, হাতিরঝিলের পাশ ঘেঁষে তেজগাঁও এলাকাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যার অনেকটাই সমাধান হবে। এছাড়া নতুন এই পরিকল্পনায় ট্রাফিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সবুজায়নের বিষয়ে গুরুত্ব পেয়েছে। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব হাফিজুর রহমান মুন্সী এবং জনাব নুরুল আক্তার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো। জনাব মুন্সী, আপনাকে প্রথম প্রশ্ন করতে যাচ্ছি আমরা, যে সরকার যে সিদ্ধান্ত নিতে গেল যে তেজগাঁ আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকা রূপান্তরিত করা হবে একই সাথে এবং এখানকার যে ভারী শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলো সরিয়ে নেওয়া হবে, এই যে পরিকল্পনা, এটা বলা হচ্ছে শেষ প্ল্যান হচ্ছে 2021 সালের মধ্যে এটা বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। কবে থেকে কাজ শুরু হবে? দেখেন, এখন আমাদের একটা কমিটির মাধ্যমে প্রস্তাবনা গৃহায়ন কর্মকর্তা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্যারের সভাপতিত্বে একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হয় 17 এপ্রিল 2016। এখন মিটিংয়ের সারমর্ম এবং রেজুলেশন সহ যাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরে এটা রিটার্ন আসবে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ে। তখন একটা নীতিমালা তৈরি হবে। নীতিমালা কিন্তু আপনার আমাদের এখানে মাস্টার প্ল্যানে কোনো পরিবর্তন হবে না। 1948 সালে যে মাস্টার প্ল্যান হয়েছে এইটাই বজায় থাকবে। আমাদের পরিবর্তন হবে ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজে একটা নতুনত্ব আনতে হবে, বা যে নীতিমালা থাকবে সেই নীতিমালাটা হয়ে যাওয়ার সাথে সাথে ফিল্ডে কাজ। আপনারা বলছেন ভারী শিল্প কিন্তু সরিয়ে নেওয়া হবে। ভারী শিল্প মানে কোনগুলোকে আপনারা সংজ্ঞায়িত করছেন? ভারী শিল্প বলতে তো আপনি দেখেন এখানে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে, তারপরে অনেক কিছুই তো আছে। গার্মেন্টসের উপরেই যেগুলো সেগুলোই তো আমরা ভারী শিল্প হিসেবে দেখি। ওইসব শিল্প যদিও তেজগাঁ শিল্প এলাকা নামে পরিচিত, বাস্তবে কিন্তু সেই আদল এখন নাই। অনেকগুলাই দেখেন আপনি ভারী শিল্প যেগুলো ছিল রুগ্ন শিল্প হিসেবে কোনো কোনোটা একবারেই বন্ধ হয়ে গেছে, কোনো কোনোটা থাকলেও ওর নাম মানে নামমাত্রই আছে, ওর ভিতরে হয়তো গার্মেন্টস বা আবাসন বা অনেক কিছু তৈরি হয়ে গেছে। সেই অর্থে কোনো ভাইব্রেন্ট শিল্প প্রতিষ্ঠান নেই, দুই একটি প্রতিষ্ঠান ছাড়া আছে, কিছু আছে, সেটা ছাড়া আর কি। ধন্যবাদ জনাব মুন্সী। আমি আপনার ফিরে আসবো জনাব নুরুল আক্তার, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি এই এলাকায় আপনার যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের কল্যাণ সমিতির আপনি একজন সদস্য, আপনি এনার্জি প্যাক লিমিটেড সিইও এবং এমডি। আপনি এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? এটা ডেফিনেটলি একটা আশাব্যঞ্জক জিনিস। জি, আমরা যদি ইতিমধ্যে প্রতিবেদনের মধ্যে আপনারা দেখেছেন যে ঢাকার আশেপাশে গুলশান, বনানী, ধানমন্ডিতে
যেভাবে আবাসিক স্থলে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে, তাতে ওই এলাকার জন্য না আমরা সঠিকভাবে বাণিজ্যিক সুবিধা পাচ্ছি, না আবাসিক পরিবেশ রক্ষা করতে পারছি। এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে এই উদ্যোগের মাধ্যমে যদি আমাদের সমস্ত বাণিজ্যিক স্থাপনা, যা অবশ্যই এই পরিসরে 510 একর জমি সত্যিকার অর্থেই একটা বিশাল জায়গা, এবং এই জায়গার মধ্যে যদি আমরা স্থানান্তর করতে পারি, তাহলে একদিকে যেমন আবাসিক এলাকা বাণিজ্যিক এই ঝামেলা থেকে মুক্ত হবে এবং আবাসিক পরিবেশ ফিরে আসবে। আরেকদিকে তেজগাঁ শিল্প অঞ্চল, যেখানে মূলত এখন তেমন কোনো ভারী শিল্পের নেই। অস্তিত্ব নেই, অধিকাংশই বাণিজ্যিকভাবে আছে, কিন্তু ভূমির যথাযথ ব্যবহার হচ্ছে না। তো ভূমির যথাযথ ব্যবহারের ফলে ডেফিনিটলি এখানে মাল্টি লেভেল বিল্ডিংগুলো চলে আসবে। সেই ক্ষেত্রে বর্তমানে যে অবস্থান, তার চেয়ে 15 থেকে 20 গুণ আর বেশি অফিস এবং আদার জিনিসগুলোকে এখানে এখানে accommodate করা হচ্ছে। সরিয়ে নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। যারা মুন্সি, আপনার কাছে জানতে হচ্ছে, যখন আমরা প্রায় শুনি, সংবাদপত্র দেখি বা টেলিভিশনে সংবাদে দেখি যে যেগুলো আবাসিক এলাকা হিসেবে পরিচিত, যেমন ধানমন্ডি, গুলশান, এগুলো বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এখান থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে। সরিয়ে নিতে হবে। Right. তাই যদি হয়, অর্থাৎ আমরা বলছি সেখানে আবাসিক মানুষ যারা তারা শুধু আবাসিক প্রতিষ্ঠানই থাকবে, সেখানে থাকবে, আবাসিক অবস্থা থাকবে। তাহলে এই তেজগাঁকে কেন আমরা ডুয়াল করছি? কেন বলছি আবাসিক হবে এবং কমার্শিয়াল হবে, কেন নয় শুধু কমার্শিয়াল? আপনি দেখেন আমাদের আবাসিকের যে নীতিমালা আছে জি। গৃহায়ণ মন্ত্রণালয়ের, সেখানে যে ধানমন্ডি, গুলশান, বারিধারার যে, এটা তো সম্পূর্ণ আবাসিক এলাকা। অ্যাবসলিউটলি আবাসিক। এখানে কিন্তু শিল্প এলাকা হওয়ারই কথা না, বা অফিস আর তেজগাঁ- কমার্শিয়াল কথা বলছি। হ্যাঁ, কমার্শিয়াল হওয়ার কথা না আর কি। কিন্তু তেজগাঁ শিল্প এলাকা যেটা, এটা কিন্তু কোনোদিনই রেসিডেন্সিয়াল ছিল না। না, কিন্তু এর ফাঁকে অলরেডি রেসিডেন্সিয়াল অনেক স্থাপনা হয়ে গেছে, কমার্শিয়ালও হয়ে গেছে, আর ভারী শিল্প কিছু ছিল, সেগুলা এখন না থাকলেও নামে তো শিল্প এলাকা রয়ে গেছে। এখানে কিন্তু একটা হেফাজত অবস্থা, না শিল্প এলাকা, না কমার্শিয়াল, না আবাসিক। হ্যাঁ, কেন তাহলে আবাসিক আমরা করছি? এটা কেন আবাসিক কমার্শিয়াল করছি? আবাসিকটা আমাদের একবার ম্যান্ডেটরি তা না। ধরেন এখানে তো আমাদের ল্যান্ড ইউজ শুধু আমরা প্যাটার্নটা চেঞ্জ করব, জি। মালিকানা কিন্তু চেঞ্জ না, হবে সেটা না। মনে তো করেন বলছেন আপনারা। ওই এনার্জি প্যাকের যে জায়গাটা আছে, এটা যদি ওনারা মনে করে এনার্জি প্যাকের মূল যে স্থাপন এখান থেকে সরাই নিয়ে এখানে তারা একটা 20 তলা বিল্ডিং করবে, কমার্শিয়াল করবে, বা পাশে একটা ওনাদের স্টাফ বা ওনাদের কর্মকর্তাদের জন্য একটা ওনার রেসিডেন্সিয়াল বিল্ডিং করবে। আমরা কিন্তু রেসিডেন্সিয়াল বলতে এইটুকুই মিন করতেছি। রেসিডেন্সিয়াল বলতে এটা না যে পুরো এলাকাটা আমরা রেসিডেন্সিয়াল করব। দেখেন আপনি বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, অনেক কিছুই আছে। এখানে বিজি প্রেস যে বিল্ডিংটা আছে, 1 তলা বিশিষ্ট বিল্ডিং, প্রায় কয়েক লাখ স্কোয়ার ফিট জায়গা নিয়ে একটা বিল্ডিংটা আছে। এটা তো ওয়াইজ না, কারণ এই জায়গা তো এত ভ্যালুয়েবল জায়গা, 1 তলা বিল্ডিং করে থাকবে সেটাও ঠিক না। এখানে আরো এখানে যদি multi-story মাল্টি হতে স্টোরি পারে। বিল্ডিং হয়ে এখানে প্রত্যেকটা সেক্টর যদি চলে আসে, আসলেও পাশাপাশি বিজি প্রেসের একটা বিরাট এলাকা আছে আপনার আবাসিক, তাদেরও তো সংস্থান করতে হবে। তারা যদি তাদের এই প্রেস চালাইতে গেলে তাদেরও লাগবে, তাদের বাসস্থানের কথা হ্যাঁ, বলছি। বাসস্থান লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবাসিক ব্যবস্থা রাখতে হবে, কারণ ওদেরকে পুরো সরাই দেওয়ার কোনো সুযোগ নাই। আবাসিক এখন ব্যবস্থার তারা কোথায় প্যাটার্ন থাকছে? চেঞ্জ হবে। এখন তারা কোথায় থাকছে? এখন তাদের ওই বিজি প্রেসের ওই আপনার দক্ষিণ দিকে ওদের স্টাফ কোয়ার্টার আছে, হয়তো ওই ফরম্যাটে না থেকে অন্য ফরম্যাটে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আবাসিকের কিছু প্রভিশন রাখা লাগবে। রাখতে হবে। এখানে আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, শিক্ষা তারপরে- প্রতিষ্ঠানগুলো কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না, কিন্তু যেভাবে হোক হয়ে গেছে, পারমিশনেই হয়ে গেছে। আসলে ইঞ্জিনিয়ারিং কলেজ, সমরিতা হাসপাতাল, তারপর আমাদের সরকারের পিডব্লিউডি কর্তৃক নির্মিত সরকারি হাসপাতালও আছে ENT এখানে। হাসপাতাল, সরকারি হাসপাতালও আছে। সরকার ENT হাসপাতাল আছে, Right. এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, এবং মিডিয়ার অনেক অফিস আছে। তারপরে আপনি এটাকে আমরা commercial ধরতে পারি। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনি ধরেন টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, পলিটেকনিক ইনস্টিটিউট, প্রত্যেক কিন্তু ছাত্রাবাস আছে। তো ছাত্রাবাস তো আপনি সরাই দিতে পারবেন না, তখন আপনাকে আবাসিক ফরম্যাটে আমাকে রাখতে হবে। আচ্ছা। কিন্তু মূলত বাণিজ্যিকটাই কমার্শিয়ালিটি প্রাধান্য পাবে বেশি, ভারী শিল্প তো থাকবেই না, হালকা যদি কিছু থাকে থাকবে। কেউ যদি তার ভারী শিল্প যা আছে সরাই নিয়ে অন্য স্থাপনা করতে চায়, স্বাভাবিক যদি এখানে আবাসিকের কিছু প্রস্তুত চলে আসতে পারে, সেই জন্য তো আমাকে আবাসিকের প্রভিশন রাখতে হবে। ধন্যবাদ জনাব মুন্সি। জনাব আক্তার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে ভারী শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সরিয়ে নিতে হবে এবং এখানে সরকার কোনো ক্ষতিপূরণ দেবে না। আমি জানি না আজ থেকে 1947 সাল বা 48 সালে এই শিল্প অঞ্চলটা গড়ে ওঠে বাংলাদেশের প্রথম শিল্প অঞ্চল। 48 সাল। 48 সালে, এক্স্যাক্টলি 1948 সালে।
তখন হয়তো বলা হয়েছিল যে এখানেই থাকবে, কিন্তু এখন যে শিল্প প্রতিষ্ঠান আছে তাকে কি নিজ খরচে সরিয়ে নেওয়া যাওয়াটা বলাটা কি ঠিক যুক্তিসঙ্গত হচ্ছে? ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে জমির মূল্যবান এবং আপনার কারখানার রিটার্ন। তো দেখা যায় যে যে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান এখনো আছে তাদের জন্য এটা ইকোনমিক্যালি ভায়াবল না এই এলাকায় এত মূল্যমানের জমির এই প্রতিষ্ঠান। আর এর আগে যে প্রশ্নটা ছিল যে এটা একটু আমি করি, জি, বলতে পারেন। সেটা হলো যে এই আবাসিক এবং বাণিজ্যিক একসাথে চলবে কিনা। এখানে মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয় বলেছেন এই জায়গাটা কিন্তু ডিমার্কেট করা, যে কোন জায়গায় রেসিডেন্সিয়াল আছে। কিন্তু প্রশ্নটি হলো এটা অনেক আগের এবং অপরিকল্পিতভাবে রেসিডেন্সিয়াল এলাকাটা গড়ে উঠেছে। এখন আধুনিক প্রযুক্তিতে আমরা যদি হাইরেজে যাই এর চেয়ে অধিক সংখ্যক আবাসিক বাসা এখানে করা যাবে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, এটি একমাত্র এলাকা যেখানে রাস্তাগুলো প্রশস্ত। আজকে গতকালকের ঘটনায় আপনারা দেখেছেন কারণ বাজারে আপনার ফায়ার সার্ভিসে গাড়ি যাওয়াটাই একটা দুরূহ ব্যাপার ছিল। কিন্তু তেজগাঁ এমন একটি এলাকা যেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা গড়ে উঠেছিল এবং সেক্ষেত্রে আবাসিক বা বাণিজ্যিক যেভাবেই গড়েন না কেন সেই ক্ষেত্রে কানেক্টিভিটি এবং অ্যাক্সেস খুবই সহজলভ্য এবং এটা সম্ভব। পরিবেশ বান্ধব বাণিজ্যিক এলাকা, পাশাপাশি বিদেশও আছে, বিভিন্ন ধরনের বিজনেস ডিস্ট্রিক্টের পাশাপাশি রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনের ব্যবস্থা পাশাপাশি সহাবস্থান থাকে। এটা আপনি বলছেন বাণিজ্যিক যে প্রতিষ্ঠান তার কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটা বরঞ্চ উপকারে আসবে। জনাব আক্তার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন হাফিজুর রহমান মুন্সি, প্রধান প্রকৌশলী, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, এবং নুরুল আক্তার, সদস্য, তেজগাঁ শিল্প মালিক কল্যাণ সমিতি। জনাব আক্তার এবং জনাব মুন্সি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব মুন্সি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে অন্যান্য আবাসিক এলাকা যেখানে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোকে সরিয়ে ফেলা হবে, তাহলে সেই প্রতিষ্ঠানগুলো কোথায় যাবে? কারণ এক ধরনের অনুমতি নেই তারা সেখানে আসলে ব্যবসা করছে। তো সেক্ষেত্রে রিলোকেশনের ক্ষেত্রে আপনারা কি তাদেরকে কোথায় প্রাধান্য দেবেন? তেজগাঁ শিল্প এলাকাতে আমি জানি না আপনি দেবেন কিনা, আমি জানি না। তেজগাঁ শিল্প এলাকাতে আমার যে শিল্প আছে, মনে করেন জায়গাটার যে প্রতিষ্ঠান মালিক, তার উপর আমার কিন্তু মালিকানা চেঞ্জ হচ্ছে না। Exactly. ও কিন্তু মালিক উনিই থাকছেন। Exactly. ওনার শিল্প সরানোর দায়িত্ব ওনার, সরাই নেওয়ার জন্য যে খরচ হবে সেটাও ওনার, কারণ উনি তো ওনার মালিকানা চলে যাচ্ছে না, উনি এখানে নতুন কিছু করার একটা সুযোগ পাচ্ছে। Exactly. তো সেই ক্ষেত্রে তো আমরা সুযোগটা পাওয়া যাচ্ছে। সরাই নেওয়া বা জায়গার ব্যবস্থা করা সেটা আমাদের দায়িত্বে পড়বে না, এটা ওনার দায়িত্ব। যে ঘোষণা এসেছিল সম্ভবত 6 মাসের মধ্যে বলা হয়েছে, 6 মাসের মধ্যে আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হবে। এটি কি আদৌ সম্ভব? অসম্ভবের কিছু না, হয়তো সময় একটু বাড়তে পারে। আপনি ইতিমধ্যে কিন্তু আপনি দেখছেন রাজ্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর রাজ্যকে মাধ্যমে কিছু উচ্ছেদ শুরু হয়েছে এবং এটা বোধহয় আর বন্ধ হবে না, এটা চলতে থাকবে। এখন ওনারা বেসমেন্টের ভিতরে কি আছে বা পার্কিং অকুপাই করে অন্য কিছু বিজনেস কিছু করছে কিনা এগুলো উচ্ছেদ করছে, পরবর্তীতে আরো ব্যাপক হারে হবে। এটা সরকারি সিদ্ধান্ত, এটা ইমপ্লিমেন্ট হবে এবং ক্রমাগত এটা চলতে থাকবে, এটার কোনো স্টপ হবে না। 6 মাসের মধ্যে বলা হচ্ছে। হয়তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার টাইম কিছু বাড়তে পারে, কিন্তু চলবে এটা। কি ধরনের প্রতিষ্ঠান সেখান থেকে সরে যাওয়ার চিন্তা করছেন? আমরা জানি কিছু মল রয়েছে, আমরা জানি কিছু গ্রোসারি রয়েছে, সেগুলো সরে যাবে নাকি আর কিছু অফিস রয়েছে সেগুলো এই ক্যাটাগরিতে ভাগ করছেন? অবৈধভাবে নির্মিত যা কিছু আছে সবকিছু সরাতে হবে। কারণ আপনার আবাসিক এলাকাতে রীতিমতো হোটেল হয়ে গেছে, রেস্ট হাউস আছে, যার যেরকম খুশি ব্যাংক সবকিছু করতেছে। এটা তো সরকারি পারমিশন যেখানে থাকবে না সেটাই হচ্ছে তো। আচ্ছা, এবং সেই প্রক্রিয়া আপনারা বলছেন যে 6 মাসের ব্যাপারটা ভিন্ন। জি, এখানে সরকারি পারমিশন থাকলে আমাদের টোটাল ল্যান্ড ইউজ প্যাটার্নটি আমরা চেঞ্জ করতেছি। এটা কিন্তু শুধু সরকারি তরফ থেকে এককভাবে করা হচ্ছে না, এখানে শিল্প মালিক সমিতির প্রতিনিধি আছে। ঢাকাতে আপনার যতগুলো সংস্থা ঢাকাকে কন্ট্রোল করে বা ঢাকার ইউটিলিটি সার্ভিস সবকিছু দেখে, সব সংস্থার প্রতিনিধি এখানে আছে। আচ্ছা, কমিটিটা ছিল হেডেড বাই চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, কিন্তু 13টা সংস্থার প্রতিনিধি কিন্তু এখানে আছে এবং শিল্প মালিক সমিতির খুব মানে জোরালো ভূমিকা আছে। আমরা এককভাবে কিছু করছেও না, এককভাবে কিছু চাপেও দিচ্ছি না, সম্মিলিতভাবেই তেজগাঁ শিল্প এলাকায় একটা আদর্শ সুন্দর এবং হাতির জিলের আদলে
একটা দৃষ্টিনন্দন এলাকা করার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীরও সেই ইচ্ছা যে হাতিরঝিল যেরকম আজকে সবার কাছে প্রশংসিত, পাশাপাশি তেজগাঁও শিল্প এলাকা যেটা হাতিরঝিলের সাথে, সেটাও যেন সবার কাছে প্রশংসিত পায়, সিঙ্গাপুরের মতো একটা শহরে পরিণত হয়। এই হলো আমাদের মূল টার্গেট এবং সেটা সম্মিলিতভাবেই হচ্ছে। ধন্যবাদ জনাব আক্তার। বলা হচ্ছে সম্মিলিতভাবে আপনারা করছেন, আর সম্মিলিত মানে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা যারা শিল্প আছেন তার মালিকরা আর কি, সমিতি আপনারা আছেন। আপনারা কি মনে হয় যে এটাকে যে সুন্দরভাবে গড়ে তুলতে চান? আমরা প্রতিদিন দেখেছি এখানে বড় বড় হসপিটালের কথা বলা হয়েছে, শপিং মলের কথা বলা হয়েছে, অনেক ইউটিলিটি সার্ভিসের কথা থাকবে। সেগুলো করতে যদি হয়, তারা যারা এই মুহূর্তে যারা জমির মালিক তাদেরকে করতে হবে হয়তো। সেইটা আসলে সেটা করার জন্য প্রথমে একটা বড় ধরনের একটা মাস্টার প্ল্যান থাকা উচিত, সেটাও হয়তো হচ্ছে, সে কাজে চলছে। সেইখানে আপনারা কতখানি সম্পৃক্ত আছেন? এখানে মাস্টার প্ল্যান ইতিমধ্যেই আছে, মানে আমাদের পূর্বে যে মাস্টার প্ল্যান তাকে আমরা করছি না। ল্যান্ড ইউজের ব্যাপারে আমরা কিছু আইডিয়া ওনাদের সাথে শেয়ার করেছি। যেমন আমাদের তেজগাঁওয়ের পার্শ্ববর্তীতে একটি বাস স্টেশন আছে, যেখানের মধ্যে আপনি সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি আমরা মাল্টি লেভেল বাস স্টেশন করি তাহলে অত্র এলাকার চাপ অনেক কমে যাবে। আচ্ছা। এবং এই এলাকায় লোকের যোগাযোগের ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখানে রেলওয়ের কানেক্টিভিটি আছে, এক্ষেত্রে রেল গ্যাস ধরে আরেকটি রাস্তা হওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই সরকার নিয়েছেন। সর্বদিক থেকে একটা হলো আমাদের যারা এই শিল্প প্রতিষ্ঠানের ওনার তাদের দায় দায়িত্ব, আর একটা হলো সরকারের প্রতিষ্ঠানের তাদের কর্মযোগ্য পরিচালনা। এর আগে যে প্রশ্ন আসছে কেন বাইরের শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে তেজগাঁও আসবে, আপনি সহজেই এটা অনুমেয় যে বর্তমানে একটা আবাসিক এলাকায় কর্মযোগ্য পরিচালনা করাটা খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রাফিক জ্যাম একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। স্ব-উদ্যোগেই সবাই এই সুষ্ঠু কাজের পরিবেশ পেলে সবাই তার অফিস স্থানান্তর করতে এখানে বাধ্য হবে। আমরা যেখানে ওনাদের সাথে আমরা যে আইডিয়াটা শেয়ার করেছি, সেটা আমাদের প্রাইভেট উদ্যোগেই আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে সেখানের মধ্যে দৃষ্টিনন্দন গ্রিন বিল্ডিং সলিউশনের কথা আমরা চিন্তা করছি, যেখানের মধ্যে একটা সুন্দর পরিবেশ হবে। আর এটি একটা সত্যিকার অর্থেই একটা সৌভাগ্য আমাদের, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের একটি জায়গা যেখানে প্রথম থেকে যদি আমরা মনোনিবেশ করি তাহলে একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করা যাবে, এটার পরিবেশ রক্ষা হবে এবং এই ধরনের এলাকায় কাজ করার জন্য অনেকে ইন্টারেস্টেড হবে। সেক্ষেত্রে আমরা মনে করি এই এলাকার উন্নয়নের হলে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জনাব নুরুল আক্তার, আপনাকে ধন্যবাদ। জনাব হাফিজুর রহমান মুন্সি, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজ শেষ করতে হচ্ছে, খাদ্যগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।